তো তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৬ সালের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের ইতিহাসের যে ৪র্থ অধ্যায় আছে অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে ২ মার্কের ১০ টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব অর্থাৎ তোমাদের সম্পূর্ণ জলের মতন বুঝিয়ে দেব। এই ১০ টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ২ মার্কের জন্য তোমাদের ৪র্থ অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট এবং টেস্ট ফাইনাল এই ৩ টে পরীক্ষার জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে কিন্তু সম্পূর্ণ উত্তর সহ তোমাদের বুঝিয়ে দেব এবং নোটসটা কিন্তু খুবই ভালো করে তৈরি করেছি ছবি সহ এবং তোমাদের কিন্তু যে নোটসটা আমি আলোচনা করব তার পিডিএফ সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো তাহলেই বুঝতে পারবে পিডিএফটা কি করে পাবে। আর বলে রাখি তোমাদের কিন্তু অলরেডি আমি ভূগোল থেকে এমসিকিউ প্রশ্ন বা বড় প্রশ্ন আলোচনা কিন্তু অলরেডি করেছি এবং তোমাদের অন্যান্য সাজেশনগুলো কিন্তু চ্যানেলে কিন্তু একে, একে আসছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর তোমাদের কিন্তু ইতিহাস থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ কিন্তু আলোচনা করব অধ্যায় ভিত্তিকভাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আমি কিন্তু মাধ্যমিক ২০২৬ কে টার্গেট করে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার সাজেশন যেমন দেব, তেমনি কিন্তু টেস্ট পরীক্ষা এবং অন্যান্য ইউনিট টেস্ট পরীক্ষারও সাজেশন কিন্তু একে, একে আলোচনা করব। তো আজকের সাজেশনটা তোমরা আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা কিন্তু তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আমি যে নোটসগুলো দিচ্ছি কিংবা তোমরা পিডিএফ পেতে গেলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। তো শুরু করছি আজকের ক্লাস। শুরু করছি দেখো ১ম প্রশ্ন ১ নম্বর মঙ্গল পান্ডে কে ছিলেন? এভাবেই কিন্তু আলোচনা করব। তো দেখো ১ম প্রশ্ন যেটা বললাম মঙ্গল পান্ডে কে ছিলেন? তিনি ছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যারাকপুরের ৩৪ নং বেঙ্গল আর্মির একজন সিপাহী। ২৯ মার্চ ১৮৫৭ খ্রিস্টাব্দে এনফিল্ড রাইফেলের টোটা ব্যবহারের বিরুদ্ধে মঙ্গল পান্ডে বিদ্রোহ ঘোষণা করেন। মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহের খবর অন্যান্য সামরিক ছাউনিতে ছড়িয়ে পড়লে উত্তর ভারতে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। এর ফলে মঙ্গল পান্ডে গ্রেপ্তার হন এবং তার ফাঁসি হয়। একটু বিস্তারিত আলোচনা করি। দেখো মঙ্গল পান্ডে ছিলেন একজন বলতে পারো মঙ্গল পান্ডে যদি বলে কে ছিলেন মঙ্গল পান্ডে ছিলেন ১৮৫৭ সালের যে মহাবিদ্রোহ হয় ভারতে তার কিন্তু একজন নেতা। তার কিন্তু তিনি কিন্তু যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সিপাহী আর্মি ছিল বা যে ক্যাম্প ছিল তার মধ্যে একটা ক্যাম্প যেটা হচ্ছে ৩৪ নং ব্যারাকপুর যে ক্যাম্প ছিল বেঙ্গল আর্মির সেখানে কিন্তু তিনি কর্মরত ছিলেন এবং সেখানে তখনকার যুগে কিন্তু একটা যে বন্দুক ব্যবহার করা হতো এনফিল্ড রাইফেল সেই বন্দুকের যে টোটা অর্থাৎ যে গুলি থাকতো সেটা কিন্তু মুখ দিয়ে একটা টোটা থাকতো সেটা মুখ দিয়ে ছিঁড়ে তারপরে কিন্তু বন্দুকে ভরতে হতো এবং সেই যে টোটার ছিল সেই টোটার যে আবরণটা ছিল সেটা কিন্তু গরু এবং শূকরের চামড়াতে তৈরি করা হতো এবং সেই গরু এবং শূকরের চামড়াতে তৈরি করার ফলে হিন্দু এবং মুসলিমদের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু মঙ্গল পান্ডে তাই সেখানের যে আর্মির যে চিফ ছিল তাকে কিন্তু গুলি করে এবং সেখান থেকে কিন্তু মহাবিদ্রোহের সূচনা হয়। তো মঙ্গল পান্ডে ছিলেন মহাবিদ্রোহের একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। ঠিক আছে? তারপরে যে মঙ্গল পান্ডে যে ১ম এ যে বিদ্রোহ শুরু করেন সেটা কিন্তু অন্যান্য যে ছাউনি ছিল অন্যান্য যে আর্মি ক্যাম্প ছিল সেখানে সেই খবর পৌঁছে যায় এবং সেইখানে কিন্তু মহাবিদ্রোহের সূচনা হয় এবং মঙ্গল পান্ডে এর ফলে গ্রেপ্তার করা হয় এবং তার পরে ফাঁসি হয়। নেক্সট ১৮০০ এর সিপাহী বিদ্রোহের ফলাফল কি হয়েছিল? এই বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার ১৮৫৮ সালের ভারত শাসন আইন আনেন। অর্থাৎ ১৮৫৭ সালে যে বিদ্রোহ হয় তার গুরুত্ব বা ফলাফল জিজ্ঞেস করলে দিতে পারে ২ মার্কের ক্ষেত্রে। তো এর ফলাফল কি হয়েছিল? এর ফলে এই বিদ্রোহের ফলে কি হয় যে ১৮৫৭ সালে বিদ্রোহের পর ১৮৫৮ সালে ভারত সরকার একটি ভারত শাসন আইন আনেন। এর মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটায়। অর্থাৎ ভারতে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা কিন্তু একটা কোম্পানি। সেই কোম্পানি কিন্তু ভারতে শাসন করার অধিকার পায় ব্রিটিশের যেই আসল সরকার থাকে তাদের দ্বারা। এবং এই যে বিদ্রোহ হয়, বিদ্রোহের ফলে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি থাকে তার যে ভারতে শাসন করছিল তারা, সেই শাসনের যে অ্যা আ ক্ষমতাটা সেটা কিন্তু খর্ব করা হয়। অর্থাৎ তাদের কিন্তু শাসন তাদের হাতে আর থাকে না। সেই শাসনটা কিন্তু সরাসরি কিন্তু ব্রিটিশ যে সরকার তাদের কাছে চলে যায়। অর্থাৎ ইংল্যান্ডের যে সরকার তাদের কাছে কিন্তু চলে যায়। তবে ইংল্যান্ডের মহারানী নিজের হাতে ভারত শাসনভার তুলে নেন সেটা ১ম এ বললাম। যে ইংল্যান্ডের যে মহারানী তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনের ক্ষমতা সেটাকে খর্ব করে ভারতের সম্পূর্ণ শাসনভারটা কিন্তু নিজের হাতে তুলে নেন। তো যেটা বললাম যে মহারানী কিন্তু মহারানীর একটা ঘোষণাপত্র অ জারি করা হয়। মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন কিন্তু নীতি আনা হয় এই মহাবিদ্রোহের পরে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। যদিও কিন্তু পরে সেই প্রতিশ্রুতিগুলি মানা হয় না। তোমরা কিন্তু সিপাহী বিদ্রোহের ফলাফলগুলো দেখে রাখবে। এখান থেকে কিন্তু ২ মার্কের প্রশ্ন দেওয়া হয়। তো এখান থেকে কিন্তু লিখলে ২ মার্ক পেয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন মহারানীর ঘোষণাপত্র ডাইরেক্ট টিকা হিসেবে দিতে পারে ২ মার্ক ৪ মার্কের জন্য। তো ২ মার্কের জন্য আলোচনা করে দিচ্ছি।
1858 সালের মহাবিদ্রোহের পরে 1858 সালে ইংল্যান্ডের মহারানী ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটান এবং সমস্ত শাসনভার নিজের হাতে তুলে নেন। 1858 সালের 1 নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসন ব্যবস্থায় বিভিন্ন নতুন নীতি আনা হয়। এটাই মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। অর্থাৎ যেটা প্রথমে তোমাদের টুকানিতেই বললাম যে 1857 সালে যে মহাবিদ্রোহটা ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু তার ফল অনেকটাই কিন্তু সুদূর প্রসারী ছিল এবং এই যে ফলাফলটা হয় তার ফলে কিন্তু 1858 সালে একটা ভারত শাসন আইন আনা হয়, যেটা প্রথমে বললাম। তার মাধ্যমে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সেটা সম্পূর্ণ অবসান ঘটানো সম্পূর্ণ শেষ করা হয় এবং ভারতের যে শাসন সেটা কিন্তু ব্রিটিশ যে মহারানী, ইংল্যান্ডের মহারানী সেটা কিন্তু তিনি নিজের হাতে তুলে নেন এবং 1858 সালের 1 নভেম্বর একটা ঘোষণাপত্র আনা হয়। তার মাধ্যমে কিন্তু ভারতীয় শাসন ব্যবস্থায় সেই সময় ভারতীয় শাসন ব্যবস্থায় কিন্তু অনেক ধরনের নতুন নীতি, অনেক ধরনের নতুন কিন্তু নির্দেশ কিন্তু দেওয়া হয়। সেটাই কিন্তু মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। নেক্সট, সভা সমিতির যুগ কাকে বলে? দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধে জাতীয় চেতনা উন্মেষের সঙ্গে সঙ্গে ভারতবাসীর মনে দেশাত্মবোধের ধারণা জাগ্রত হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কিছু রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। এই কারণে অধ্যাপক অনিল শীল উক্ত সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। অর্থাৎ 19 শতকে যে দ্বিতীয় অর্ধটা ছিল সেখানে কিন্তু ভারতীয়দের মনে বিভিন্ন যে জাতীয় চেতনা জেগে ওঠে এবং ভারতীয়দের মধ্যে কি দেশাত্মবোধ অনেকটা জেগে ওঠে। এর ফলে কিন্তু ভারতবাসীরা কি করে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সংঘবদ্ধর মাধ্যমে বিভিন্ন কিন্তু দেশের কোনায় কোনায় বিভিন্ন কিন্তু রাজনৈতিক অনেক সমিতি, অনেক অ্যাসেম্বলি গড়ে তোলে। এটাই কিন্তু এই যে তখনকার যুগে কিন্তু তখনকার সময় কিন্তু বিভিন্ন অনেক ভারতের প্রায় কোনায় কোনায় বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু অনেক রাজনৈতিক সভা সমিতিগুলো গড়ে ওঠে। এই কারণে কিন্তু অনিল শীল উক্ত সময়কালকে, এই যে সময়কালটা যখন গড়ে উঠেছিল সভা সমিতি, সেই সময়কালটাকে কিন্তু তিনি সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। পরবর্তী, জমিদার সভা ও ভারত সভার পার্থক্য। দেখো, দুটো পার্থক্য বলছি খুব গুরুত্বপূর্ণ। জমিদার সভা ছিল জমিদার এবং ব্যবসায়ী, এখানে দন্তের স হবে, এখানে একটু বানানটা ভুল আছে, ব্যবসায়ীদের সংগঠন। অর্থাৎ জমিদার সভাটা কি ছিল, যে জমিদার এবং যে ধনী ব্যবসায়ীরা ছিল তাদের কিন্তু সংগঠন। অন্যদিকে ভারত সভা কি ছিল? ভারত সভা ছিল যে ভারতের যে সাধারণ জনগণ ছিল তাদের নিয়ে গঠিত একটা সংগঠন। নেক্সট, জমিদার সভার লক্ষ্য ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করে এবং স্বার্থ রক্ষা করে হবে না। অন্যদিকে ভারত সভার লক্ষ্য কী ছিল? ভারতীয়দের স্বার্থ রক্ষা করা। অর্থাৎ জমিদার সভা যেহেতু জমিদার এবং ধনী ব্যবসায়ীদের দ্বারা গঠিত সংগঠন, তাই তারা কিন্তু তাদের বর্গের অর্থাৎ জমিদারদের কিন্তু স্বার্থ রক্ষা করার জন্য কাজ করছিল। কিন্তু যে ভারত সভা সেটা কিন্তু তাদের লক্ষ্য ছিল সমস্ত ভারতীয়দের যে স্বার্থ রক্ষা এবং তথা জনকল্যাণ সাধন করা। নেক্সট, ইলবার্ট বিল কি? এটা খুব গুরুত্বপূর্ণ। ইলবার্ট বিল 1883 সালে আগে ভারতে এটা কিন্তু বলে যে লর্ড রিপন আগেও বলতে পারো, লিখতে পারো, কোনো ভারতীয় বিচারক কোনো ব্রিটিশকে বা কোনো যে শ্বেত ব্রিটিশকে বা শ্বেতাঙ্গ ব্রিটিশকে বিচার করার ক্ষমতা ছিল না বা অধিকার ছিল না। এই বৈষম্য দূর করতে লর্ড রিপন একটি বিল পাস করেন যার মাধ্যমে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা পায়। এই যে বিল, এটাই কিন্তু ইলবার্ট বিল নামে পরিচিত। অর্থাৎ 1883 আগে ভারতীয় যে বিচারকরা ছিল, জাজরা ছিল, তারা কিন্তু যে ব্রিটিশ বা যে সাদা সাদা বর্ণের যে ব্রিটিশরা ছিল তাদের কিন্তু বিচার করার কোনো ক্ষমতা তাদের বা অধিকার কিন্তু তাদের ছিল না। এই যে একটা বৈষম্য ছিল যে ভারতীয়রা ব্রিটিশদের কোনো বিচার করতে পারবে না, শুধুমাত্র ভারতীয়দের বিচার করতে পারবে, কিন্তু ব্রিটিশরা ভারতীয়দের করতে পারবে। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যটা দূর করার জন্য লর্ড রিপন একটা বিল আনে, ইলবার্ট বিল। এই বিলের মাধ্যমে কিন্তু ভারতীয়রাও কিন্তু যে ব্রিটিশরা আছে তাদের কিন্তু বিচার করতে পারবে। এটা নিয়ে কিন্তু পরে একটা দ্বন্দ্ব হয়, সেটা কিন্তু পরে আলোচনা করা হবে। তাহলে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? নানা কারণে ব্যঙ্গচিত্র আঁকা হয়, যেমন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ঘটনা পরিস্থিতিকে ব্যঙ্গ বা উপহাস করার জন্য আঁকা হয়। প্রচলিত সামাজিক কুপ্রথা সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য আঁকা হয়। এটি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে সাহায্য করে এবং অনেক সময় বিভিন্ন বিষয়ের প্রতি একটি ভিন্ন দৃষ্টিকোণ তৈরি করতে পারে। অর্থাৎ ব্যঙ্গচিত্র আঁকার মাধ্যমে কিন্তু বিভিন্ন আঁকা হয় কেন? বিভিন্ন কারণে আঁকা হয়। তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত ঘটনার পরিস্থিতি ব্যঙ্গ উপহাস করার জন্য, মানে বর্তমানে যে ঘটনা ঘটছে রাজনৈতিক হোক, সামাজিক হোক, ব্যক্তিগত হোক, সেই পরিস্থিতিকে কিন্তু ব্যঙ্গ করার জন্য আঁকা হয় এবং সমাজে যে কুপ্রথা চলছে, বিভিন্ন ধরনের কুপ্রথা চলছে, সেগুলো সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য, সচেতন করার জন্য কিন্তু অনেক ব্যঙ্গচিত্র আঁকা হয়। এটা দেখে রাখবে। নেক্সট কি? জাতীয়তাবাদ উন্মেষে ভারতমাতা চিত্রের ভূমিকা। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের 4 হাতে এর ভূমিকাটা কি ছিল? এটা 2 মার্ক খেতে দিতে পারে। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের 4 হাতে বেদ, ধানের শীষ,
জপের মালা এবং শ্বেতবস্ত্র রয়েছে। এর দ্বারা তিনি স্বদেশী আন্দোলনে ভারতীয়দের মধ্যে মাতৃভূমির প্রতি ভালোবাসা, জাতীয়তাবাদী অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ এই ছবিটার মাধ্যমে তিনি ভারতীয়দের মধ্যে কিন্তু ভারতীয় যে মাতৃভূমি তার প্রতি ভালোবাসা এবং জাতীয়তাবাদী যে একটা অনুভূতি সেটা কিন্তু ভারতীয়দের মধ্যে জাগিয়ে তুলতে চেয়েছেন এই চিত্রের মাধ্যমে। এটা কিন্তু করে রাখবে 2 মার্কের জন্য আসতে পারে। তো এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংঘবদ্ধতা গোড়া করা থেকে। এরপরে কিন্তু আরো 2 মার্কের আরো কিন্তু একটা ক্লাস নেব। এই কটা প্রশ্নতে হবে না, আরো কটা ক্লাস নিয়ে নেব। আর 4 মার্ক 8 মার্কের জন্য কিন্তু এভাবে আলোচনা করব প্লাস এমসিকিউ, এসএকিউ। আর ইতিহাসের কিন্তু সম্পূর্ণ সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ করলে পেয়ে যাবে।